পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো, বললেন শ্বেতপত্র কমিটির প্রধান। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সম্ভব না সংস্কার। বাংলাদেশ নিয়ে গুজব রটাচ্ছে ভারতের গণমাধ্যম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্ত হচ্ছে নতুন 17 লাখ ভোটার। আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ, জানালেন ইসি সানাউল্লাহ। বাড়ি বাড়ি গিয়ে হবে হালনাগাদ। এবং দেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা, বললেন জামাতের আমির। ক্ষমতায় গেলে অধিকার ভিক্ষা করতে হবে না কাউকে। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সার্ককে পুনরুজ্জীবিত করতে সার্কের মহাসচিব গোলাম সারোয়ারকে আরও কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্কের মহাসচিব গোলাম সারোয়ার ঢাকার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। এ সময় তিনি ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির মতো বহুপাক্ষিক বিষয়ে কাজ করতে বলেন। সার্ক মহাসচিব অ্যাসোসিয়েশনের চার্টার উদ্দেশ্য বাস্তবায়নে সার্ক প্রক্রিয়াকে পুনর্জীবিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে অব্যাহত সমর্থন ও নির্দেশনা কামনা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশে মিডিয়া মিথ্যাচার ও গুজব রটাচ্ছে। সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একমাত্র দেশের সাংবাদিকরাই সত্য ঘটনা প্রকাশ করে ভারতের মিথ্যাচার তুলে ধরতে পারেন। জুলাই আগস্ট আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে তাদেরও আইনের আওতায় আনা হবে। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয় তা নিশ্চিত করতে একটি কমিটি তৈরি করছি বলেও জানান তিনি। এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। সংখ্যালঘু নির্যাতন সহ নানা ইস্যুতে ভারত সহ বহির্বিশ্বে বাংলাদেশ বিরোধী প্রচারণা নিয়ে আজ ঢাকায় কর্মরত কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেল 4টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে সরকারের অবস্থান ও তার সপক্ষে যৌক্তিক প্রমাণ তুলে ধরবেন তিনি। তবে এই দফায় ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানদের। এই ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ সহ সরকারের পক্ষ থেকে সদ্য গ্রেফতার চিন্ময় দাসের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ ও বাংলাদেশ নিয়ে কারো চক্রান্তের বিষয়টি তুলে ধরা হবে এবং এই নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইবে ঢাকা। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন নতুন 17 লাখ ভোটার। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। এর আগে বেলা 11টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান নির্বাচন কমিশনের সভাকক্ষে নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, একটি উগ্র গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে আইনজীবীকে হত্যা করেছে। তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে। সকালে ঝালকাঠি ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশে কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা এমন দেশ চাই যেখানে কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবেন, শ্রমিক পাবেন তার ঘামের মজুরি। জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না, সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেওয়া হবে। জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, জামাত নেতা মাসুদ সাঈদী। আমাদেরকে একটি বারের জন্য দেখা করতে দেয়নি। সম্প্রতি চট্টগ্রাম আদালতে
একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো। তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা সোসারে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই, কারো একটা লুম ধরেও কান মারে না। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম আমরা ধৈর্য ধরেছি অতীতে, ধৈর্য ধরবো, এখন ধৈর্য ধরবো আগামীতে ইনশাআল্লাহ। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, আগামী 6 মাসের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরে 2 বছরের একটি মধ্যমেয়াদী পরিকল্পনা খুব দ্রুত করা দরকার। এ সময় শ্বেতপত্র কমিটিতে থাকা অন্যান্য সদস্যরা বলেন, মেগা প্রকল্পে দুর্নীতি করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে কয়েক প্রজন্মের ঘাড়ে। 15 বছরের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সংস্কারের অংশ হিসেবে দেশের নামজাদা অর্থনীতিবিদ নিয়ে শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছিল। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উঠে আসে খাতভিত্তিক দুর্নীতির চিত্র। ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে জানিয়ে কমিটির প্রধান বলেন, উন্নয়ন বাজেটের 40% অর্থ তছরুফ হয়েছে। সেই সঙ্গে দেশের 10% মানুষ দেশের 85% সম্পদ ভোগ করেছেন। অবকাঠামোর বিভিন্ন ক্ষেত্রে যেটা 30-40% পর্যন্ত চুরি হয়েছে, এটি আমাদের ধারণা। এবং অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলো অকার্যকরভাবেই সারা জীবন হয়তো বহন করতে হবে, সে তস্তির মতো। তো আর তৃতীয়ত হলো জ্বালানি খাত। আরেকটি খাতকে আমরা উল্লেখ করেছি, যে খাত থেকে ধরা খুব কঠিন, সেটা হলো আইসিটি খাত, প্রযুক্তি খাত। প্রযুক্তি খাতে প্রচুর টাকা পয়সা এখানে গেছে। এখানে যে সমস্ত সংগ্রহ, ক্রয় ইত্যাদি হয়েছে, এটা একটা অভিনব পদ্ধতিতে হয়। পরবর্তী জাতীয় বাজেট আসার আগে দেশে অর্থনৈতিক সংস্কারে বর্তমান সরকার কি উদ্যোগ নেবে সেসব বিষয়ে কথা বলেছেন কমিটিতে থাকা অন্যান্য অর্থনীতিবিদরা। আমরা মনে করতাম আগে যে হুন্ডি হাওলার মাধ্যমে বোধহয় রেমিটেন্সের এগেইনস্টে বেশি দুর্নীতিটা ওখানে হচ্ছে, কিন্তু যারা নাকি এখন বিগত সময় টাকা পাচার করেছেন তারা ওই এক্সচেঞ্জ রেটের বেশি দিয়ে হুন্ডি হাওলাতে তো রেটটা একটু বেশি, তো সেইটা দিয়ে না করে তারা আমদানি করছেন সরকারের কাছ থেকে। ওই অফিসিয়াল রেটে এক্সচেঞ্জ রেট ডলারটা কিনেছেন, তারপরে $50 যেটা আমদানি করবেন ওইটাকে $150 দেখিয়ে ওই $100 বাইরে পাঠিয়ে দিয়েছেন। 2013-14 আমরা যেটা দেখলাম যে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। একটা হলো ব্যবধানটা বেড়ে গেছে, আর একটা হচ্ছে একটা উপর দিকে যাচ্ছে অফিসিয়ালি রিপোর্টেড গ্রোথ, আর আরেকটা নিচের দিকে যাচ্ছে। এই যে গ্রোথ স্লো ডাউন করছে, এটা কিন্তু অফিসিয়ালি আমরা এই ধরতে পারি। পুরোনো যে দুর্নীতিবাজরা তারা যে অতীতে বিভিন্ন সময় তারা যে নানাভাবে খেলেছে, আমরা চাই না তারা কোনোভাবে প্রতিস্থাপিত হোক। আমার কাছে যেটি মনে হয়েছে যে আমরা যদি উদ্যোগ ভালোভাবে নিতে পারি, তাহলে আমাদের এখানে অনেক বেশি পরিমাণে সম্পদ আহরণ করা সম্ভব। বর্তমান সরকার ক্ষমতায় থাকার ফলে বৈশ্বিক উৎসাহ এবং উদ্বেগের মধ্যে না থেকে সরকারের কর্মসূচি দেশের জনগণ এবং বিদেশি সহায়তাকারী, বিনিয়োগকারী এবং রপ্তানিকারকদের সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়। আমি সোনার সংসার রেখে গেছিলাম এলডিসি গ্র্যাজুয়েশনে, এরা 2 বছরে নষ্ট করে দিয়েছে, গ্র্যাজুয়েশন করতে পারে না। বলবে না এটা? কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 15 আগস্টকে জাতীয় শোক দিবসে ছুটি ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। 2009 সালে 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। সদ্য বিদায়ী শেখ হাসিনা সরকার 2008 সাল থেকে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর 13 আগস্ট এই বছরের ছুটিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এদিকে জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগে যা শুনানির জন্য রোববার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলা ও হত্যা চেষ্টা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং শাহবাগ থানার হত্যা মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা মামলার তদন্তকারী কর্মকর্তারা। সকালে পলক ছাড়া বাকি আসামিদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। পৌষ মাঘ না আসতেই অগ্রহায়ণেই জেঁকে বসেছে শীত। গত এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রায় উত্তর জনপদের মানুষ কাঁপছেন হাড় কাঁপানো শীতে। সকাল 9টায় 10.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়ায়। এর আগে ভোর 6টায় রেকর্ড করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাঁপানি সহ বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। অন্যদিকে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। কুয়াশার দাপটও বেড়েছে, বইছে উত্তরের হিমেল হাওয়া। কুয়াশার কারণে কয়েকদিন ধরে দেরিতে সূর্যের দেখা মিলছে। তাপমাত্রার পারদ 12 থেকে 13 এর ঘরেই থাকছে। হঠাৎ শীতের এমন প্রভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সালিশ বৈঠকে 2 গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ মামুন নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষকে কেন্দ্র করে সালিশে বৈঠকে 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। ছাড়পত্র না থাকা অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় অভিযান চালিয়েছে সাভার উপজেলা প্রশাসন। এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। গতকাল সাভারের আমিনবাজার ইউনিয়নের চাঁদপুর এলাকায় মেসার্স HPM ইট ভাটায় অভিযান চলে। এ সময় বৈধ কাগজ না থাকায় ভেকু দিয়ে ইট ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। অভিযানে স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলে ভাসা পদ্ম আমি পেলাম শুধু ছলনা, কালজয়ী এই বাংলা গানের মতোই বেদে সম্প্রদায়ের জীবন ভেসে চলা পদ্মার মতোই। অস্বাস্থ্যকর আর নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যুগের পর যুগ চলছে বেদে সম্প্রদায়ের ভাসমান জীবন। নৌকায় বসবাস হলেও তাদের ভাগ্য উন্নয়ন হয়নি আজও। চাঁদপুরের মতলব থেকে সুমন আহমেদের তথ্যছবিতে বিস্তারিত জানছেন সঞ্জিদা হক। নেই কোনো স্থায়ী আবাস, আজ এ ঘাটে তো কাল ও ঘাটে। জোয়ার ভাটার ছন্দে চলছে জীবন। জন্মের পর থেকেই নৌকায় বেড়ে ওঠা, বিয়ে ও সংসার নৌকাতেই। বলছিলাম চাঁদপুরের মতলব উত্তরের বেদে সম্প্রদায়ের কথা। প্রায় অর্ধ শতাব্দী ধরে মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে বসবাস বেদে সম্প্রদায়ের কয়েকশো পরিবারের। তবে অনেকেরই নেই জাতীয় পরিচয়পত্র। ফলে শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা। রাস্তাঘাট সই নাই, মানে আমরা ফুলা পাইনে পড়ালেখা করাইতারি না, আমরা নৌকায় বসবাস করি, আর নৌকা থাকতে ইচ্ছা করে। আমরা গরিব মানুষ, আমরা নৌকা থাকি। আমরা যদি সরকারি একটু পড়ালেখা কাজ করে দিত, আমরা পড়ালেখা করতে পারতাম। আমরা গরিব মানুষ, আমরা পড়ালেখা করতে পারি না, আমার বাড়িঘর নাই। আমরা অনেক বছর আমি কাটাইতেছি, কিন্তু আমাদের মূল্যে গ্রামের পুরস্থানে একটু মাটি দিব, সেই জিনিসটা নাই। আপনারা যে কোনো হোক আমাদের দিকে একটু সহযোগিতা করবেন। এমন বাস্তবতায় বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সামাজিক বেষ্টনীর আওতায় সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যদি তারা আমাদের এখানে খাল জমির জন্য আবেদন করে বা বাসা বাড়ির জন্য যদি আবেদন করে, 21টা ফ্যামিলি যদি আবেদন করে, সেই প্রেক্ষিতে আমাদের খাল জমি যে নীতিমালা আছে সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর যদি তারা আমাদের যদি কোনো আশ্রয়নে যদি তারা থাকতে চায়, চরের মধ্যে যদি আশ্রয়নে যদি থাকতে চায়, তাদের আবেদনগুলো আপনাদের মাধ্যমে আবেদন আসলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে আসতে প্রয়োজন সরকারের সমন্বিত উদ্যোগ, এমনটাই মনে করেন সচেতন মহল। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় থেকে অব্যাহতি দেওয়ায় উত্তরায় আনন্দ মিছিল করেছে যুবদল ও শ্রমিক দল। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ ও মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুজ্জামান। মিছিলটি রাজধানীর উত্তরার জমজম টাওয়ার হয়ে কদম চত্বরে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ এখন ন্যায় বিচার পেতে শুরু করেছে।
রাজধানীর উত্তরায় বিসমিল্লাহ পাইকারি ফলের আড়ত ও কাঁচাবাজার ফ্যাসিবাদীদের দোষরমুক্ত করেছে ছাত্র জনতা। রবিবার বেলা 11টায় উত্তরা 10 নং সেক্টর সুইচ গেট ফল ও কাঁচাবাজারে ছাত্র জনতা বৈঠকে মোহাম্মদ আবুল বাশারকে বাজার পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। 5 আগস্টের পর থেকে বাজারটিতে একাধিক কমিটি করা হয়। একটি কমিটিতে ছাত্র জনতা হত্যা মামলার আসামি মানুনকে সভাপতি করা হলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। বিষয়টি জানাজানি হলে ছাত্র জনতা বাজারের সভাপতি মামুনকে আটক করে যৌথ বাহিনীর হাতে তুলে দেয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কলকারখানা ও শ্রম শিল্পে অস্থিরতার সঙ্গে মালিক কিংবা শ্রমিক যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশের শিল্প সম্পর্ক ব্যবস্থার রূপান্তর নিয়ে উচ্চ পর্যায়ের সংলাপে অংশগ্রহণ করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এ কথা বলেন। এ সময় শিল্প খাত স্থিতিশীল করতে সরকার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন যৌথভাবে বাংলাদেশের উন্নত এবং সমন্বয়পূর্ব জাতীয় শিল্প সম্পর্ক বিষয়ে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করে। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান, BEF সভাপতি আরদাশির কবির, NCCW এর চেয়ারপারসন বাদল খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রিয়েল ক্যাপিটাল গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে গ্রুপের কর্পোরেট অফিসে একটি জমকালো বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় দেশের বিভিন্ন সেক্টরে অসামান্য অবদান রাখার জন্য গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ছিলেন দেশের সেরা চিকিৎসক, ব্যবসায়ী, আইনজীবী ও ক্রীড়াবিদ। বর্ষপূর্তি অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আহমেদ সোহান এবং ব্যবস্থাপনা পরিচালক CEO মোহাম্মদ আরিফুজ্জামান সহ অন্যান্য পরিচালক বৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পেশায় একজন শিক্ষক, দ্রব্যমূল্যের এই বাজারে প্রাইভেটের ইনকামের উপর একসময় নির্ভর ছিল তার পরিবার। তবে কৃষিকাজের প্রতি অগাধ ভালোবাসার কারণে সবজি চাষ ও মিশ্র ফলের বাগান করে ভাগ্য বদল করেছেন বরিশালের গৌরনদী উপজেলার খানজাপুরের শিক্ষক HM কামাল হোসেন। এখন তার মাসে ইনকাম প্রায় লক্ষাধিক টাকা। গৌরনদী থেকে GM জসিম হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। বরিশালের গৌরনদীতে দিগন্ত জোড়া ফসলের ক্ষেত, তার মাঝে ফলজ ও সবজি বাগানের ক্ষেতের চারপাশে সারি সারি সবজি গাছে শোভা পাচ্ছে পেঁপে। বাগানের ভেতর পাতার আড়াল থেকে উকি দিচ্ছে বিভিন্ন প্রজাতির বেগুন, আবার কোথাও কোথাও ঝুলছে শসা, টমেটো, করলা, লাউ, কুমড়োসহ নানা প্রজাতির শাকসবজি। ক্ষেতের অপর প্রান্তে রয়েছে ফলের বাগান, যেখানে রয়েছে 12 মাসি থাই মাল্টা, কুললেবু, কমলাসহ নানা প্রজাতির ফল। আর এইসব মিশ্র সবজি ও ফল বাগান করে মাসে লক্ষাধিক টাকা আয় করছেন HM কামাল হোসেন। মূল কথা হলো যে আমার এই প্রজেক্টে প্রায় 7-8 জন লোক সারা বছর কাজ করে। তো আমি কত লাভ লস করলাম এটা বিষয় না, যে আমার এই প্রজেক্টে কাজ করে মানে প্রায় 7-8 জন লোকের কর্মসংস্থান হইতেছে, এতে আমি অনেক খুশি। তার এই বাগানে কাজ করে একদিকে যেমন বেকারত্ব দূর হচ্ছে, অপরদিকে পরিবারের ভরণ পোষণ হচ্ছে শ্রমিকদের। যত বেকার যুবক আছে তার সাথে কাজ করে, ঠিক আছে, তার সাথে কাজ করে তাদের সংসার চলে ভালোভাবে। আমরা এই জায়গায় 7-8 জন মিলে কাজ করি, আর আমাকে ওই জায়গায় 12 মাস এই কাজ থাকে। আমরা এখানে সবাই কাজ করে খুব ভালো আছি, দেখতেছি দেখি আমাগো ফসল খালি পড়ে রয়েছে, আমরা করার জন্য চেষ্টা আছি। রোগবালাই থেকে এসব কাজ সুরক্ষা দিতে মাঠে গিয়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের পরামর্শ একটাই, যাতে এই কাজটা আরও ত্বরান্বিত হয়। আমরা সার্বক্ষণিক ওনাদেরকে পাশে থেকে পরামর্শ এবং কিভাবে লাভবান হওয়া যায়, মার্কেটিং কিভাবে করতে হবে, সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিয়ে আসছি। সমাজে কোনো কাজই অবহেলিত নয়, আর চাকরি কোনো প্রতিবন্ধকতা নয়। সৎ ইচ্ছা আর পরিশ্রম করলে সব ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব বলে মনে করেন সুধীজনরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো, বললেন শ্বেতপত্র কমিটির প্রধান। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া সম্ভব না সংস্কার। বাংলাদেশ নিয়ে গুজব রটাচ্ছে ভারতের গণমাধ্যম, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিকেলে কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্ত হচ্ছে নতুন 17 লাখ ভোটার। আগামী বছরের 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ জানাল ইসি সানাউল্লাহ। বাড়ি বাড়ি গিয়ে হবে হালনাগাদ। এবং দেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা, বললেন জামায়াতের আমির। ক্ষমতায় গেলে অধিকার ভিক্ষা করতে হবে না কাউকেই। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।